হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার নাম সোনালি। আমার বিয়ে এমন একটা পরিবারে হয়েছে যেখানে অনেক ভাই একসাথে থাকত, কিন্তু কেউ কারো বিষয়ে মাথা দিত না। যে যার কাজে নিয়েই থাকত। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িও ছিলেন। শাশুড়ি আমাকে মায়ের মতো ভালোবাসতেন। আমার মা এই দুনিয়াতে নেই, তাই আমি শাশুড়ির মধ্যেই আমার মাকে খুঁজে পেয়েছি। আমি তার সাথে ভালো ব্যবহার করতাম, কিন্তু একদিন শ্বশুর শাশুড়ির সাথে সাথে এমন একটা কাজ করলেন যা দেখে আমি লজ্জায় মুখ লুকিয়ে ফেললাম। কেননা শ্বশুরশাশুড়ির সাথে আমার মা অনেকদিন আগেই এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি 7 ভাইয়ের একমাত্র বোন এবং আমার ভাইদের কেউই বিয়ে করেনি, কারণ আমি বাবা মায়ের সবচেয়ে বড় এবং প্রথম সন্তান। আমার বাবা কখনোই আমাকে তেমন গুরুত্ব দেননি, তিনি সবসময় তার কাজকেই গুরুত্ব দিতেন। আমি শুধু বাড়ির কাজেই আটকে ছিলাম, কারণ বাবাসহ 5 ভাই কাজ করতে বাইরে যেত, তো 2 ভাই বাড়িতেই থাকত আর আমাকে সবার জন্য রান্না করতে হতো। এদিকে আমার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আমার বিয়ে নিয়ে বাবার কোনো চিন্তা ভাবনাই ছিল না। যখন তিনি আমার থেকে 1 বছরের ছোট ভাইয়ের বিয়ে দিতে চাইলেন, তখন আমাদের সব আত্মীয় স্বজন তাকে বললেন, আগে মেয়ের বিয়ে দাও, তারপরে ছেলের কথা ভেবো। এতে বাবা বললেন, মেয়ে বিয়ে দেওয়ার উপহার টাকা পয়সা আমার কাছে নেই, ছেলের বিশ্বাসটা আলাদা, ছেলের বিয়ে ফ্রিতে হবে, পরিবর্তে বৌমা নিজের সাথে উপহার টাকা পয়সা নিয়ে আসবে। বাবার কথা শুনে আমি অনেক টেনশনে থাকতাম। এখন আস্তে আস্তে আমার বয়স শেষ হয়ে যাচ্ছে। কিছুদিন পরে ভাইয়ের বউ বাড়িতে এলে এই বাড়িতে থাকা আমার পক্ষে কষ্টকর হয়ে গেল, কারণ সে ঘরের কোনো কাজ করত না। ঘরের সব কাজ আমাকেই করতে হতো। যদিও আমি আগে থেকেই ঘরের সব কাজ করতাম, কিন্তু এখন যে এসেছে তারও কিছু দায়িত্ব আছে, কিন্তু সে কিছুই করত না, সারাদিন শুধু শুয়েই থাকত। বাড়ির সবাই ভাবত নতুন বউ আসাতে আমি একটু আরাম পেয়েছি। আমি অনেক টেনশনে থাকতাম আর মাকে মনে করে কাঁদতে থাকতাম, কারণ মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর থেকেই এই বাড়ির সব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়ে। আর আমিও ভাইদের নিয়ে অনেক টেনশনে থাকতাম, কিন্তু যখন বুঝলাম এই বাড়ির কেউ আমার কথা চিন্তা করে না, তখন আমি ভাবলাম আমারও কারো কথা চিন্তা করার কোনো দরকার নেই। আমি দেখতে সাধারণ আর বয়স এখন প্রায় 30 বছর। আমার বয়সী সব মেয়ে বিবাহিত এবং তাদের 2-3টা করে বাবু আছে, আর আমি যার বিয়েই হচ্ছে না। একদিন আমার কাকা বাড়িতে এসে বাবাকে অনেক করে বুঝিয়ে বললেন, আগে মেয়ের বিয়ে দিয়ে তারপর অন্য কিছু ভাবো। বাবার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু তিনি এখনও শুধু টাকার পিছনেই ছুটতেন, কখনোই ছেলে মেয়েদের প্রতি মাথা খারাপ করেননি। আর টাকাও তিনি শুধু নিজের এবং ছেলেদের জন্যই কামাতেন। যা ইনকাম করতেন তা দিয়ে নিজের এবং ছেলেদের ইচ্ছায় পূরণ করতেন। আমার দিকে কখনোই মাথা দেননি। আমি শুধু এই বাড়িতে কাজের মেয়ে হয়ে রয়েছি। আমার কাকার ও মামার কথাতে বাবা আমার বিয়ে দিতে রাজি হলেন। কাকা নিজেই আমার বিয়ের পাত্রটা নিয়ে এসেছিলেন। আমি এটা ভেবে অনেক খুশি ছিলাম যে যাক, শেষ পর্যন্ত আমার বিয়ে হচ্ছে আর আমি এই বাড়ি ছেড়ে নিজের বাড়িতে যাচ্ছি। আমার স্বপ্ন ছিল বিয়ে যেখানেই হোক না কেন সেই পরিবারটা যেন ছোট হয়, কিন্তু যখন আমি ছেলেকে দেখি এবং তাদের পরিবারের কথা জানতে পারি, তখন আমার মন খারাপ হয়ে যায়। যে ছেলের সাথে আমার বিয়ে হতে যাচ্ছে সে অনেক কালো এবং তাদের পরিবার ও আমাদের পরিবারের মতোই অনেক বড় ছিল। তারা 6 ভাই এবং 2 বোন। বোন 2 জন বিবাহিত এবং সব ভাইয়েরা তাদের স্ত্রীদের নিয়ে আলাদা থাকে। এদিকে ছেলেটি তার বাবা মায়ের সাথে থাকে। ছেলেটির একটাই গুণ যে সে অনেক টাকা ইনকাম করে এবং তাদের বাড়িও অনেক বড়। শোনা যায় সব ভাই তাদের নিজ নিজ ভাগ নিয়ে আলাদা হয়ে গেছে। ছেলেটি অনেক কালো বলে তার বিয়ে হচ্ছিল না, তাই কাকা আমার জন্য এই পাত্রটা এনেছিলেন। এদিকে আমার বাবার তো আমাকে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, আর আমার বিয়ের পাত্রটাও আসত না, কারণ আমারও বয়স বেশি। ছেলের পরিবার যেহেতু কোনো উপহার টাকা পয়সা চায় না, তাই বাবা এই বিয়েতে রাজি হন। ছেলেটির মা এসে আমাকে একটা গহনা পুড়িয়ে দিল। আমি অনেক খুশি যে যাক, শেষ পর্যন্ত আমার বিয়ে হতে যাচ্ছে, আর তাও এমন একটা পরিবারে যেখানে ছেলের ইনকাম অনেক বেশি। চেহারা দিয়ে কি হবে, একজন মানুষের আয় ভালো হলেই হলো। আমি এমন একজন জীবনসঙ্গী চাই যে আমাকে সম্মান করবে, ভালোবাসবে এবং আমাকে বিশ্বাস করবে। আমার বাবা সেই ছেলের সাথেই আমার বিয়ে দিলেন। শ্বশুরবাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূরে। আমার বাবা বা কেউই ছেলের বাড়িতে গিয়ে তাদের বাড়ি দেখেনি। তারা তো আমাকে বিদায় করতে পারলেই বাঁচে, কিন্তু কাকার উপর আমার অনেক ভরসা ছিল, কারণ তিনি এই ছেলেটা এনেছিলেন। কিন্তু দুঃখের বিষয়ে আমার ভরসা ভুল প্রমাণিত হয়। আমি শ্বশুর বাড়িতে এসে দেখলাম বাড়ি খুব বড়, কিন্তু পরিবারের সবাই আলাদা না, বরং একই বাড়িতে থাকে। বিয়ের পর কয়েকদিন ভাবলাম যে তারা অতিথি, কয়েকদিন পরে চলে
যাবে কিন্তু সবার বাড়িতে আছে, কেউই যাওয়ার না নিচ্ছে না। আমার স্বামী ছাড়াও তার আরও 6 ভাই এবং তাদের 6 জনের বউ এবং ছেলেমেয়ে ছিল। প্রথম দিকে স্বামীর সাথে দিনগুলি খুব ভালোই চলছিল আমার, কিন্তু কিছুদিন পরে তিনি কাজের জন্য শহরের বাইরে চলে যান। এখানে থাকতে তিনি আমার যত্ন নিতেন এবং আমার শাশুড়িও অনেক ভালো মহিলা। আমার সব ভাবিরা তাদের ঘরেই থাকত, তারা ঘুমানো আর মেকআপ করার বাইরে সময় পান না। আমি কেবল 2-3 দিন আরামের সুযোগ পেয়েছিলাম, তারপর থেকেই এই বাড়ির সব দায়িত্ব আমাকে নিতে হয়, যদিও কাজের লোক ছিল আর তারা সবাই। তোমার কপাল ভালো যে এত বছর ধরে আমি ছেলের কাছ থেকে তোমার সম্পর্কে এই সত্যটা লুকিয়ে রেখেছি, আর এখন আমাকে আমার পুত্রবধূর কাছ থেকেও এই সত্যটি লুকাতে হচ্ছে। শ্বশুর শাশুড়ির মুখে থাপ্পড় দিয়ে বললেন, আজ আমি তার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অজ্ঞান করে দিয়েছি। সে কিছুই জানবে না। সকালে যখন সে চোখ খুলবে তখন সে জানতে পারবে তার শাশুড়ি তার ভালোবাসার মানুষটির সাথে পালিয়ে গেছে। আমি তাকে যে ছবি দেখিয়েছিলাম সেগুলি সে বিশ্বাস করেছে। আসলে সেদিন শ্বশুর তার মোবাইলে যে ছবিগুলো দেখিয়েছিলেন সেগুলো আমার শাশুড়ির ছবি, যেগুলো খুবই খারাপভাবে উঠানো, এবং শ্বশুর অন্য পুরুষের সাথে আমার শাশুড়ির সেই ছবিগুলো এডিট করেছিলেন। যদিও সেই ছবিগুলো শ্বশুর শাশুড়ির সাথে নিজের মোবাইল দিয়ে তুলেছিলেন। আমার স্বামী শাশুড়ির প্রথম পক্ষের একমাত্র ছেলে। এই শ্বশুরের সাথে যখন শাশুড়ির বিয়ে হয় তখন তিনি একা ছিলেন। যে লোকটির সাথে শাশুড়ির প্রথম বিয়ে হয়েছিল তিনি অনেক ধনী ছিলেন। তিনি এই পৃথিবী থেকে বিদায় নেয়ার আগে তিনি তার সমস্ত সম্পত্তি তার ভবিষ্যৎ সন্তানকে লিখে দিয়েছিলেন, কারণ যখন শাশুড়ির প্রথম স্বামী এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন তিনি 3 মাসের ছিলেন। পরে শাশুড়ির বাবা মা তাকে এই লোভী মানুষের সাথে বিয়ে দেয়, যার আগে থেকেই অনেক বাবু ছিল। প্রথম স্বামীর সমস্ত সম্পত্তি শাশুড়ির হাতে ছিল। এই কারণে শাশুড়ি তার একমাত্র ছেলেকে অনেক দূর অবধি পড়াশোনা করিয়ে তাকে তার স্বামীর ব্যবসা আবার শুরু করতে উৎসাহিত করেন। আর এদিকে আমার স্বামীর অনুপস্থিতিতে শাশুড়ির দ্বিতীয় স্বামীর বাবুরা তার সম্পত্তি ভোগ করে। আমার স্বামী জানত না যে এটা তার সৎ পিতা। শাশুড়ি তার কাছ থেকে এই কথাটি লুকিয়ে রেখেছিলেন। আর আমার স্বামী চোখ খোলার পর থেকে শ্বশুরকেই তার বাবা হিসেবে জানে। কিন্তু আমার স্বামী বড় হয়ে তার বাবার ব্যবসা শুরু করেন এবং ব্যবসার প্রচুর অর্থ উপার্জন করেন। তখন শ্বশুরের এই বিশ্বাসটি পছন্দ হয়নি, কারণ তার বাবুদের কেউই আমার স্বামীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্য ছিল না। শাশুড়ির প্রথম স্বামীর আয়ে তারা খেয়ে পড়ে বেঁচে ছিল, আর আমার স্বামীর সক্ষম হওয়ার পরেও যা কিছু উপার্জন করেছেন তিনি তার মাকেই দিয়েছিলেন। আমার শ্বশুর এখন এই সমস্ত সম্পত্তি তার নামে করতে চেয়েছিলেন এবং শাশুড়িকে তার সমস্ত সম্পত্তি দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে অনেক কথা বলে আসছিলেন। আমার স্বামীর সামনে শ্বশুর অনেক ভালো মানুষ সেজে থাকতেন, কারণ তিনি চাইতেন যেন কোনোভাবেই আমার স্বামী জানতে না পারেন যে তিনি আমার শাশুড়ির দ্বিতীয় স্বামী এবং তার বাবুরা আমার শাশুড়ির নয়, আমার শ্বশুরের প্রথম স্ত্রীর। তাহলে আমার স্বামী কখনোই তাদের এই বাড়িতে তাদের লাগবে না, আর আমার স্বামীর মন যে কোনো সময় বদলে যেতে পারে এবং তাদের বাড়ি থেকে বের করে দিতে পারে। এখন শ্বশুর শাশুড়িকে মার দেওয়ার পরে কাগজে সই করিয়ে তাকে শেষ করে দিতে চাইছিলেন, আর তার এই পৃথিবী থেকে বিদায় নেয়ার পরে সবাইকে বলতেন যে শাশুড়ির অন্য কারো সাথে সম্পর্ক ছিল, তাই তিনি তার ভালোবাসার মানুষটির সাথে পালিয়ে গিয়েছেন। ঘরের ভিতরে শ্বশুর আর তার 2 ছেলে ছিল, যারা আমার স্বামীর সব সম্পদ দখল করতে চেয়েছিল। আমার শ্বশুর সেজন্যই শাশুড়ির চুলগুলো কাটতেন, কারণ চুল হল স্ত্রীর গহনা। তারা ভেবেছিলেন যদি প্রতিদিন চুল কেটে দেন আর তাকে মার দেন তাহলে তিনি ভয় পেয়ে তার সমস্ত সম্পত্তি দিয়ে দেবেন, কিন্তু সেরকম কিছুই হয়নি। শাশুড়ির ক্ষমতাকে ধন্যবাদ জানাই, যিনি এত বছর ধরে এসব মেনে নিয়ে চলেছেন, কিন্তু তিনি তার ছেলের সম্পত্তি অন্য কারো হাতে তুলে দেননি। আমি শাশুড়ির উপর এত কষ্ট মেনে নিতে পারিনি, তাই আমি তাড়াতাড়ি আমার স্বামীকে ফোনে সমস্ত ঘটনা বললাম। আমার স্বামী বললেন যে আমি আমার এক বন্ধুকে পাঠাচ্ছি, তুমি তার সাহায্য নাও, আর আমি এখনই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। যদি এসব সত্যি হয় তবে আমি বাবা এবং তার সমস্ত ছেলেদের বাড়ি থেকে বের করে দেব, আর যদি ভুল প্রমাণিত হয় তবে আমি তোমাকেই এই বাড়ি থেকে বের করে দিয়ে তোমাকে ছেড়ে দিয়ে দেব। আমি আমার স্বামীকে বললাম, তোমার বন্ধুকে তাড়াতাড়ি পাঠাও, বাকি সবকিছুতেই আমি রাজি। আধ ঘন্টা পরে দেখলাম আমার স্বামীর বন্ধু এসে পড়েছে। সে আমার স্বামীর বন্ধু ছাড়াও একজন পুলিশ অফিসার ছিলেন। আমি স্বামীর বন্ধুকে সেই রুমে নিয়ে গেলে তিনি নিজের চোখে সবকিছু দেখলেন যে আমার শ্বশুর আর তার ছেলেরা শাশুড়িকে সই করানোর জন্য মেরে যাচ্ছিলেন। আমার স্বামীর বন্ধু শ্বশুর ও তার 2 ছেলেকে আটক করে থানায় নিয়ে যান। সকালে আমার স্বামীও বাড়িতে এসে পৌঁছান, কারণ তার বন্ধু তাকে ফোন করে সব বলেছিল। ফলে তার কাছে সব সত্যতা প্রকাশ পেয়ে যায়, তাই তিনি তার বাবা এবং ছেলেদের বিরুদ্ধে কেস করেন এবং শাশুড়িও আদালতে সাক্ষ্য দেন। আদালতের রায় আমাদের পক্ষে যায়। এরপর আমার ভাবিরা এই বাড়িতে থাকতেন, তারা সবাই আমাদের বাড়ি ছেড়ে চলে যায়। এখন এই বর বাড়িতে আমরা অনেক সুখেই আছি। আমার স্বামী সিদ্ধান্ত নেয় যে সে কখনোই এই বাড়ি ছেড়ে যাবে না। এখন সে আমাদের সাথে বাড়িতে
থেকেই কাজ করেন। মাঝে মাঝে সম্পদের লোভে কিছু মানুষ এতটা নিচে নামিয়ে দেয় যে তারা সম্পর্কের মূল্য দিতেও ভুলে যায়। আমি আপনাদের সকলকে অনুরোধ করতে চাই, আপনারা সম্পর্কের মূল্য দিতে শিখুন। আজ আমাদের সাথে যে বা যারা আছেন, আমরা যদি তাদের সাথে খারাপ কিছু করি তবে তাদের মনে ভুল ধারণা সৃষ্টি হবে, আর তারা কেউ আমাদের দিকে ভুল করেও ফিরে তাকাবে না। তাই একজন ভালো মানুষ হন, কোনটা ভালো তা বুঝতে শিখুন এবং যে ভালো তার সাথে ভালো ব্যবহার করুন, আর যে খারাপ তার খারাপ দিকটা দূর করার চেষ্টা করুন। আমার শ্বশুর শাশুড়ির কাছে অনেকবার ক্ষমা চেয়েছিলেন, কিন্তু মনে হয় তিনি ক্ষমার যোগ্য ছিলেন না, কারণ তিনি অনেক বড় ভুল করতে যাচ্ছিলেন। তিনি আমার শাশুড়িকে শেষ করে দিতে চাইছিলেন। আমি যদি তাদেরকে ঘটনাস্থলে না দেখি তাহলে হয়তো এই রহস্য আমার শাশুড়ির সাথেই শেষ হয়ে যেত। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।